আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমি ব্রাইট টিউটর বিডির পক্ষ থেকে 2021 সালের এইচএসসি পরীক্ষার্থীদের হিসাব বিজ্ঞান প্রথম পত্রের সপ্তম সপ্তাহের অ্যাসাইনমেন্টের সমস্যা সমাধান করে দেখাবো। দেখো, আমি তোমাদের জন্য প্রশ্নটি তুলে রেখেছি। এখানে কতে যেটা বলা হয়েছে, করণিক ভুলের প্রকার ভেদ বর্ণনা করো। চলো আমরা কয়ের সমাধানটা করি। করণিক ভুল যেসব ভুল হিসাব বিভাগের কর্মকর্তা বা কর্মচারীর অসাবধানতার কারণে ঘটে, সেই সব ভুলকে আমরা করণিক ভুল বলি। করণিক ভুলকে আবার নিম্নলিখিত চারটি ভাগে ভাগ করা যায়। ক, বাদ পড়ার ভুল, যখন কোনো লেনদেন হিসেবে বইতে আদৌ লিপিবদ্ধ করা হয় না কিংবা হিসেবে প্রাথমিক বই জাবেদা লিপিবদ্ধ করা হলেও খতিয়ান ভুক্ত করা হতে বাদ পড়ে। এ ধরনের কোনো লেনদেন পুরোপুরিভাবে খতিয়ান হিসাবে লিপিবদ্ধ করা হতে বাদ যাওয়াকে ভুলকে বাদ পড়ার ভুল বলে। যেমন কামালের নিকট 5,000 টাকা পণ্য বা হিসাবে বইতে লিপিবদ্ধ করা হয়নি। এই ধরনের ভুলের জন্য হিসাবের কোথাও কোনো পরিবর্তন হয়নি, যার ফলে এ ধরনের ভুলকে দেওয়া মিলে ধরা পড়ে না। আরেকটা হচ্ছে লেখার ভুল। কোনো লেনদেন হিসাব বইতে লিপিবদ্ধকরণের সময় প্রকৃত অঙ্ক অপেক্ষা কম বা বেশি লেখা হলে তাকে লেখার ভুল বলে। যেমন আসাদের নিকট 5,000 টাকা পণ্য ক্রয়, এই লেনদেনটি যদি ক্রয় হিসাবে 500 টাকা ডেবিট বা আসাদ হিসেবে 500 টাকা ক্রেডিট করা হয়, তাহলে এরা মিলে কোনো গরমিল ধরা পড়বে না। আরেকটা হচ্ছে পরিপূরক ভুল। যখন একটি ভুলের দ্বারা অপর এক এবং একাধিক ভুল পূরণ হয় তাকে পরিপূরক ভুল বলে। যেমন কামালের হিসাব 500 টাকা ডেবিট করার কথা ছিল, সেখানে 500 টাকা ডেবিট করা হলো। অন্য জায়গা আসাদের হিসাবে 500 টাকা ক্রেডিট করার কথা, সেখানে ভুলে 50 টাকা ক্রেডিট করা হয়েছে। ফলে কামালের হিসাবে 450 টাকা ডেবিট কম করা এবং আসাদের হিসাবে 450 টাকা ক্রেডিট কম করায় রেওয়া মিলে কোনো গরমিল দেখা যাবে না। বেদাখিলা ভুল। হিসাবের প্রাথমিক বহি জাবেদা হতে খতিয়ানে স্থানান্তর করার সময় ভুলে এক হিসাব পরিবর্তন অন্য হিসাবে সঠিক 500 লেখা হলে তাকে বেদাখিলার ভুল বলে। যেমন আসাদের হিসাবে 500 টাকা ডেবিট না করে তার পরিবর্তে ফাইমের হিসাবে 500 টাকা ডেবিট করা হলো। এই ধরনের ভুলকে আমরা সাধারণত বেদাখিলা ভুল বলি। আর এই ধরনের ভুলের ক্ষেত্রে দেওয়া মিলে কোনো গরমিল হবে না। আশা করি ক নং প্রশ্নের উত্তরটা তোমরা বুঝতে পেরেছ। আসো আমরা খ নং প্রশ্নের সমাধানটা করি। দেখো, সহায়ক তথ্যের ভিত্তিতে খতিয়ান জেরের সাহায্যে রেওয়ামিল প্রস্তুত করো। আমরা রেওয়ামিল প্রস্তুত করব। দেখো প্রথমে আছে কত, দেখো প্রথমে আছে মূলধন 30,000 টাকা, এটা আমরা প্রথমে লিখব। মূলধন হিসাব 30,000 টাকা। আমরা জানি মূলধন হচ্ছে একটা দায়, দায় সবসময় ক্রেডিট হয়, তাই আমরা এটা ক্রেডিট পাশে লিখেছি। তারপর আসো আমরা দেখি বিক্রয় খতিয়ানের জের 20,000 টাকা, এটা আমাদের জন্য সম্পদ। আমরা জানি বিক্রয় খতিয়ানের জের সবসময় সম্পদ হয়, তাহলে এটা আমরা সম্পদের ঘরে লিখবো, অর্থাৎ সেটা ডেবিট। বিক্রয় খতিয়ান জের 20,000 টাকা, এটা আমরা ডেবিটে লিখবো যেহেতু এটা আমাদের জন্য সম্পদ। নগদ তহবিল 1/1/2020, আমরা জানি প্রারম্ভিক নগদ তহবিল এটা কখনোই রেওয়া মিলে আসে না, তাই এটা আমরা লিখবো না। ভাড়া খরচ 17,000 টাকা, এটা আমরা লিখবো। দেখো ভাড়া খরচ আমরা ডেবিটে লিখছি, আমরা জানি যে খরচ সবসময় ডেবিট হয়। দেখো ব্যাংক জমা 31/12/2020, এটা আমরা নেব যেহেতু এটা আমাদের জন্য সমাপনী। দেখো ব্যাংক জমা 31/12/2020, 8,000 টাকা আমি লিখেছি যেহেতু এটা একটা সম্পদ, সম্পদ সবসময় ডেবিট হয়। নগদ তহবিল 31/12/2020, 12,000 টাকা, এটা সমাপনী, এটা আমরা নিব। নগদ তহবিল 31/12/2020, 12,000 টাকা, এটা আমরা নেব ডেবিটে, কারণ কি এটা একটা সম্পদ। কমিশন আয়, যেহেতু এটা আমাদের জন্য আয়, আমরা জানি আয় সবসময় ক্রেডিটে বসে, তাই আমরা 20,000 টাকা ক্রেডিটে লিখব। ক্রয় খতিয়ানের জের 16,000 টাকা, এটা যেহেতু আমাদের জন্য দায়, এটা আমরা ক্রেডিট সাইডে লিখব। দেখো ক্রয় খতিয়ানের জের 16,000 টাকা, এটা আমাদের জন্য দায়, এটা আমরা
ক্রেডিট সাইডে লিখছি যন্ত্রপাতি 24,000 টাকা, যেটা এর আমার জন্য সম্পদ সবসময় ডেবিট হয়, এটা আমরা নিব। এখন যন্ত্রপাতি আমি ডেবিটে 24,000 টাকা লিখেছি। প্রারম্ভিক মজুত পণ্য 8,000 টাকা, এটা আমরা নিব, এটা ডেবিটে বসবে। প্রারম্ভিক মজুত পণ্য আমরা 8,000 টাকা ডেবিটে লিখেছি। সাধারণ সঞ্চিতি, এটা একটা তহবিল সবসময় ক্রেডিট হয়, এটা আমরা ক্রেডিটে নিব। দেখো 22,000 টাকা আমি ক্রেডিটে লিখেছি। ক্রয় আছে 37,000 টাকা, ক্রয় আমার জন্য ব্যয় সবসময় ডেবিট হয়, তাই আমরা এটা ডেবিটে বসাবো। দেখো ক্রয় আমি ডেবিটে 37,000 টাকা লিখেছি। বিক্রয় 57,000 টাকা, এটা আমার জন্য আয় সবসময় ক্রেডিট হয়, তাই বিক্রয় হিসাবে আমি ক্রেডিটে 57,000 টাকা লিখেছি। নমুনা পণ্য বিতরণ, যেহেতু এটা আমার জন্য খরচ, তাই এটা ডেবিটে আসবে। নমুনা পণ্য বিতরণ 12,000 টাকা, এটা আমরা ডেবিটে লিখেছি। সমবায় মজুত পণ্য 4,000 টাকা, সমবায় মজুত পণ্য কখনোই রেওমিলে আসে না। ব্যাংক জমাতিরিক্ত যেহেতু 1/1/2020, এটাও আসে না, কারণ প্রারম্ভিক কোনো তহবিল রেওমিলে অন্তর্ভুক্ত হয় না। দেখো উত্তোলন আছে 7,000 টাকা, জানি আমরা উত্তোলন সবসময় ডেবিটে হয়, এটা আমরা ডেবিটে লিখব। উত্তোলন হিসাব আমরা ডেবিটে 7,000 টাকা লিখেছি। এখন দেখো ডেবিট এবং ক্রেডিট আমরা যোগ করার পর পেয়েছি 1,45,000 টাকা, 1,45,000 টাকা। আশা করি তোমরা খ নং প্রশ্নের উত্তরটা বুঝতে পেরেছো। চলো আমরা গ নং প্রশ্নের সমাধানটা করি। সহায়ক তথ্যের ভিত্তিতে 1, 2, 3, 4 নং ভুলের সংশোধনী জাবেদা লিখতে হবে। দেখো 1, 2, 3, 4, 5, 6টা আছে, কিন্তু এর মধ্যে আমার 1 থেকে 4 পর্যন্ত আমার জাবেদাটা লিখতে হবে, সংশোধনী জাবেদা। প্রথমে দেখো আমরা যে জাবেদাটা করবো সেটা হচ্ছে বিক্রয় হিসাব 4,500 টাকা কম লেখা হয়েছে। যেহেতু বিক্রয় হিসাব আমার যেহেতু আয় আমি কম লিখছি, তাই আমি বিক্রয় হিসাবে এটাকে বাড়িয়ে দেব, অর্থাৎ বিক্রয় হিসাবের সাথে এটা আবার যোগ করে দেব। তাহলে এটার জাবেদা কি হবে দেখো, অনিশ্চিত হিসাব ডেবিট 4,500 টাকা আর বিক্রয় হিসাব ক্রেডিট 4,500 টাকা। এর কারণ বিক্রয় হিসাব আমার জন্য আয় সবসময় ক্রেডিট হয়, যেহেতু আয় বৃদ্ধি পেয়েছে আমার কম লেখার কারণে আমার ভুল হয়েছিল, তাই এটা আমি এখন বাড়িয়ে দিয়েছি, তাই এটা ক্রেডিট হবে। আর সবসময় মনে রাখবে যে বিক্রয় সবসময় ক্রেডিট হয়, তাই বিক্রয় হিসাব কম দেখানোর ভুল সংশোধন করা হলো, এটা আমি কারণ হিসেবে লিখেছি। তারপর আসো দেখি ক্যাশ বাস্ক থেকে 10,000 টাকা হারিয়ে যায়, যার হিসাবভুক্ত হয়নি। যেহেতু আমার নগদ টাকা থেকেই কিন্তু টাকাটা হারাইছে, সেজন্য আমরা এটা জাবেদা লিখব। বিবিধ ক্ষতি হিসাব ডেবিট, জানি আমরা ক্ষতি বা আমার যদি কোনো কিছু হারিয়ে যায় এটা সবসময় ডেবিট করা হয়, তাই আমরা বিবিধ ক্ষতি হিসাবে এটাকে ডেবিট করেছি 10,000 টাকা, এবং নগদ হিসাব লিখেছি ক্রেডিট 10,000 টাকা। আর নগদ আমরা জানি যে নগদান হিসাব একটা সম্পদ কমে গেলে সবসময় ক্রেডিট হয়ে যায়, তাই নগদান হিসাব ক্রেডিট 10,000 টাকা। আর কারণ হিসেবে আমি লিখেছি ক্যাশ বাস্ক হতে হারিয়ে যাওয়া টাকা হিসাবভুক্ত করা হলো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর দেখি পণ্য ক্রয় 7,000 টাকা, যা ক্রয় হিসেবে 2,000 টাকা ডেবিট করা হয়েছে। পণ্য ক্রয়, যেহেতু ক্রয়ে 7,000 টাকা লেখার কথা ছিল, কিন্তু আমরা লিখেছি কত 2,000 টাকা, তাহলে কম কত লিখেছি, এই 7,000 টাকা থেকে 2,000 টাকা তুমি বাদ দেওয়ার পরে যেটা বের হবে, অর্থাৎ 5,000 টাকা, এটাই কম লিখেছি, তাহলে এটা আবার আমাকে বাড়িয়ে লিখতে হবে। তাহলে এটার জাবেদাটা কি হবে দেখি। দেখো ক্রয় হিসাব ডেবিট, অনিশ্চিত হিসাব ক্রেডিট। অ্যান্ড ক্রয় হিসাব ডেবিট হয়েছে এর কারণ হচ্ছে আমরা জানি ক্রয় সবসময় ডেবিট হয়, যেহেতু ক্রয় বৃদ্ধি পেয়েছে 5,000 টাকা, তাই সেটা ডেবিট হবে। আর অনিশ্চিত হিসাব হবে ক্রেডিট 5,000 টাকা। আর 7,000 টাকা পণ্য ক্রয় হিসাবে 2,000 টাকা দেখানোর ভুল সংশোধন করা হলো। তারপর 9,000 টাকা মূল্যের যন্ত্রপাতি ক্রয় হিসেবে হিসাবভুক্ত করা হয়েছে।
দেখো 9,000 টাকা মূল্যের যন্ত্রপাতি, এটা যন্ত্রপাতির সাথে যোগ হওয়ার কথা ছিল, কিন্তু এটা ভুলে ক্রয় হিসেবে হিসাবভুক্ত করেছে, অর্থাৎ ক্রয়ের সাথে এটাকে যোগ করা হয়েছে। তাহলে আমরা এটা কি করব, প্রথমে ক্রয় থেকে বাদ দেব, তারপর যন্ত্রপাতির সাথে যোগ করতে হবে। কিন্তু এটা লিখতে হবে গতে, যখন আমরা সংশোধনী জাবেদা করব তখন। কিন্তু এখানে জাবেদা হবে যেহেতু আমরা ক্রয় থেকে এটাকে বাদ দিতে হবে, তাহলে ক্রয় হিসাব ক্রেডিট হবে আর ওইদিকে যন্ত্রপাতি হিসাব হবে ডেবিট। দেখো আমরা লিখেছি যন্ত্রপাতি হিসাব ডেবিট 9,000 টাকা আর ক্রয় হিসাব ক্রেডিট 9,000 টাকা। এর কারণ হচ্ছে ক্রয় এটা হিসাবভুক্ত করা ছিল, তাই আমরা ক্রয় থেকে এটাকে বাদ দিয়ে দিছি, তাহলে ক্রয় কমে গেছে। তাই ক্রয় যেহেতু একটা খরচ কমে গেলে সবসময় ক্রেডিট হয়, তাই এটা আমরা ক্রেডিটে লিখেছি। আর যন্ত্রপাতি যেহেতু একটা সম্পদ বৃদ্ধি পেলে সবসময় ডেবিট হয়, অর্থাৎ সেটা ডেবিটে আমি 9,000 টাকা লিখেছি। আর যন্ত্রপাতি ক্রয় হিসেবে দেখানো ভুল সংশোধন করা হলো। আশা করি তোমরা গ নং প্রশ্নের সমাধানটা বুঝতে পেরেছো। আমি তোমাদেরকে এখানে একটা বিষয় বলি, দেখো সংশোধনী যে রেওয়ামিলটা আমাদেরকে করতে হবে, তাহলে এখানে কিন্তু প্রত্যেকটা হিসাব কিন্তু থাকতে হবে, ঠিক আছে। যেমন অনিশ্চিত দিকগুলো বাদে বিক্রয় হিসাব, অনিশ্চিত হিসাবটা আসে ভুলের কারণে, ঠিক আছে, এই জন্য অনিশ্চিতটা এটা আসবে না। বিক্রয় হিসাব আসবে, বিবিধ ক্ষতি হিসাব আসবে, ক্রয় হিসাব আসবে, যন্ত্রপাতি হিসাব আসবে, ক্রয় হিসাব আসবে। একটা জিনিস লক্ষ্য করবে যে তোমরা এর আগে যে খ নম্বর প্রশ্নে যে রেওয়ামিলটা করেছিল সেখানে কিন্তু বিবিধ ক্ষতি ছিল না, তাই সংশোধনীতে কিন্তু এই বিবিধ ক্ষতি হিসাবে কিন্তু একটা হিসাব ভুক্ত করতে হবে। এটা সবসময় মনে রাখবে, এই বিবিধ ক্ষতি এই 10,000 টাকা কিন্তু অ্যাড করতে হবে, ঠিক আছে। ঘ নং প্রশ্নের সমাধানটা করব। দেখো ঘ, সহায়ক তথ্যের ভিত্তিতে অনিশ্চিত হিসাব প্রস্তুত করো। এখন দেখো অনিশ্চিত হিসাব করতে গেলে কিন্তু এখানে যে কটা হিসাব আছে দেখছো, এই হিসাবগুলি সবগুলি লাগবে। এখন লক্ষ্য করো, আমরা এখন যে হিসাবটা করব সেটা হচ্ছে খতিয়ান, অর্থাৎ অনিশ্চিত হিসাব। আমাদের খতিয়ানের শিরোনাম হবে অনিশ্চিত হিসাব, আর হিসাবভুক্ত করতে হবে বিক্রয় হিসাব। আর দেখো এখানে আর একটা আছে অনিশ্চিত হিসাব, এটা নাম লিখতে হবে ক্রয় হিসাব, আর টাকার অ্যামাউন্টটা ক্রেডিটে লিখতে হবে। আর নেই, এই দুটোই আছে। আর একটা আছে এখানে দেখো, আরো দুইটা আছে, ভাড়া 2,000 টাকা প্রদান করে ভাড়া হিসাবে ক্রেডিট করা হয়েছে। এটা জাবেদাটা কি হবে দেখো, সংশোধনী জাবেদাটা কি হবে দেখো, ভাড়া হিসাব আছে 2,000 টাকা, আর ভাড়া হিসাব 2,000 টাকা প্রদান করে যা ভাড়া হিসাবে ক্রেডিট করা হয়েছে। তাহলে এটা জাবেদাটা কি হবে, আমরা এটা সংশোধনী জাবেদাটা লিখব ভাড়া হিসাব ডেবিট আর ওদিকে অনিশ্চিত হিসাব ক্রেডিট। যেহেতু ভাড়া একটা খরচ সবসময় ডেবিট হয় আর অনিশ্চিত হবে ক্রেডিট। দেখো 6, মালিক কর্তৃক পণ্য উত্তোলন 500 টাকা ভুলবশত উত্তোলন হিসেবে 5,000 টাকা ডেবিট করা হয়েছে। এখানে কি বিষয়টা ঘটছে সেটা দেখো, মালিক উত্তোলন করছে 500 টাকা, সেটা সমন্বয় করার কথা ছিল, কিন্তু সেটা 500 টাকা সমন্বয় না করে করছে 5,000 টাকা। তাহলে বেশি কত করছে দেখো, এই 5,000 টাকা থেকে 500 টাকা বিয়োগ করার পর যেটা বের হবে সেটা হিসেবে বেশি করছে। সংশোধনী জাবেদা হবে অনিশ্চিত হিসাব ডেবিট 4,500 টাকা এবং উত্তোলন হিসাব ক্রেডিট 4,500 টাকা। তাহলে আমরা বুঝলাম কি কি আসবে। দেখো বিক্রয় 4,500 টাকা আমি লিখেছি, উত্তোলন হিসাবে লিখেছি 4,500 টাকা, ক্রয় হিসেবে লিখেছি 5,000 টাকা, ভাড়া হিসেবে লিখেছি 4,000 টাকা। এখন আমরা দুই পাশে যোগ করি, দেখবা ব্যালেন্স মিলে যাবে। তাহলে আমরা বুঝতে পেরেছি অনিশ্চিত হিসাবটা কিভাবে করতে হবে। এটাই হচ্ছে একটা খতিয়ান, আমরা খতিয়ানটা করছি কেমন। এখন আসো আমরা উপনক প্রশ্নের সমাধান করি। দেখো উপনক প্রশ্নে বলা হয়েছিল যে সহায়ক তত্ত্বের ভিত্তিতে সংশোধনী রেওয়ামিল প্রস্তুত করো। এখন আমরা যে এর আগে যে খ নং প্রশ্নে যে রেওয়ামিলটা করেছিলাম সেইটা আমরা এখানে নিয়ে আসব। দেখো এই পুরো রেওয়ামিলটা আমরা নিয়ে এসেছি। এখানে কিন্তু একটা বিষয় আমি তোমাদেরকে এর আগে বলেছিলাম যে বিবিধ ক্ষতি এখানে কিন্তু অ্যাড করতে হবে, ঠিক আছে। তাহলে দেখো এখন আমরা এই যে রেওয়ামিলটা না, এটা আমরা পুরোটাই লিখব, ঠিক আছে। তাহলে লিখলাম, দেখো লেখার পরে কি আসলো, এই যে এটা আসলো। প্রথমে আছে বিক্রয় হিসাব 4,500 টাকা কম লেখা হয়েছে। তাহলে আমরা এটা কি করব, বিক্রয় যেহেতু আমরা 4,500 টাকা কম লিখেছি, এটা আমরা বিক্রয়ের সাথে অ্যাড করে দেব, অ্যাড করে এটাকে বাড়িয়ে দেব। চলো আমরা বিক্রয় দেখি কত আছে। দেখো বিক্রয় 57,000 টাকা ছিল আর কম লিখেছি আমরা 4,500 টাকা, এটা আমরা অ্যাড করার পরে পেয়েছি কত
৬১,৫০০ টাকা। দেখো ক্যাশ বাস্ক থেকে 10,000 টাকা হারিয়ে যা হিসাবভুক্ত হয়নি। তো এটা আমরা জাবেদা কি করেছিলাম, বিবিধ ক্ষতি হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। ঠিক আছে, যেহেতু নগদ টাকা আমার কমে গেছে, তাহলে এটা আমরা কি করব, দেখো আমরা বিবিধ ক্ষতি হিসাবে 10,000 টাকা লিখেছি, আর অপর দিকে যেহেতু নগদ টাকা কমে গেছিল তাই আমরা এই 12,000 টাকা থেকে আমরা 10,000 টাকা কমিয়ে দিয়েছি। কমানোর পর পেয়েছি 2,000 টাকা। তারপর আসো দেখো পণ্য ক্রয় 7,000 টাকা, যা ক্রয় হিসাবে 2,000 টাকা ডেবিট করা হয়েছে। তা পণ্য ক্রয় করেছি 7,000 টাকায়, কিন্তু আমরা ডেবিট করছি 2,000 টাকা। তাহলে কম কত করেছি, 5,000 টাকা কম করেছি। এটা আমরা অ্যাড করে দেব। দেখো ক্রয়ের সাথে আমরা কি করছি, 37,000 ছিল আমার ক্রয়, সেটার সাথে 5,000 টাকা আমরা ক্রয় করেছি। আর অপর দিকে দেখো একটা বিষয়, সেটা হচ্ছে এই 9,000 টাকা মূল্যের যন্ত্রপাতি ক্রয়, সেটা ক্রয় হিসেবে হিসাবভুক্ত করা হয়েছিল। এই 9,000 টাকা আমরা ক্রয় থেকে বাদ দিয়ে দেব। তাহলে আমরা কি করছি, দেখো এই 9,000 টাকা আমরা এই ক্রয় হিসাব থেকে বাদ দিয়েছি। বাদ দেওয়ার পর পেয়েছি আমরা 33,000 টাকা। তারপর আছে 9,000 টাকার মূল্যের যন্ত্রপাতি ক্রয়, যা ক্রয় হিসেবে হিসাবভুক্ত করা হয়েছে। অর্থাৎ তাহলে এখন আমরা কি করব, এই যন্ত্রপাতির 9,000 টাকা এটা যন্ত্রপাতির সাথে যোগ করে দেব। দেখো এই যন্ত্রপাতির সাথে আমরা ওই 9,000 টাকা যোগ করে পেয়েছি 33,000 টাকা। তারপর ভাড়া 2,000 টাকা প্রদান করে যা ভাড়া হিসাবে ক্রেডিট করা হয়েছে। তো এখানে যে বিষয়টা ঘটছে সেটা হচ্ছে আমরা ভাড়ার সাথে এই 2,000 টাকা অ্যাড করার কথা ছিল, কিন্তু সেটা না করে আমরা কি করছি, 2,000 টাকা বিয়োগ করে দিয়েছি। আমি তোমাদেরকে একটা উদাহরণ দিয়ে এটা বলছি। ধরো ভাড়া হিসাব রয়েছে 5,000 টাকা। যখন তুমি ভাড়া 2,000 টাকা প্রদান করেছো তখন তোমার ভাড়ার পরিমাণ দাঁড়াচ্ছে 7,000 টাকা। কিন্তু 7,000 টাকা হওয়ার কথা, কিন্তু হয়েছে কত, দেখো ওটা আমি 2,000 টাকা কমিয়েছি। তা কমার কারণে হয়েছে 3,000 টাকা। তাহলে হওয়ার কথা ছিল 7,000 টাকা, হয়েছে 3,000 টাকা। তাহলে মাঝখানে কত কম দাঁড়িয়েছে, 4,000 টাকা। তা এইটা আমরা কি করব, এটা আমরা কি করব, ভাড়া খরচ এই 17,000 টাকার সাথে এই 4,000 টাকা যোগ করে দেব। যেহেতু এটা আমরা কম লিখেছি, এটা আমরা যোগ করে দেব। মানে এটা আমরা বিয়োগ করে দিয়েছিলাম, তাই আমরা এটা যোগ করে দেব। 21,000 হয়েছে। দেখো আমরা ডেবিটে সেটা 21,000 টাকা লিখেছি। তারপর আসো মালিক কর্তৃক পণ্য উৎপাদন করছে 500 টাকা, ভুলবশত উৎপাদন হিসেবে 5,000 টাকা ডেবিট করা হয়েছে। মানে করছে 500 টাকা উৎপাদন, কিন্তু সেখানে কি করছে, 5,000 টাকা যোগ করে দিছে। তাহলে বেশি কত করছে, 4,500 টাকা। এটা আমরা বিয়োগ করে দেব। দেখো উত্তোলন 7,000 টাকা থেকে 4,500 টাকা আমরা বিয়োগ করার পর পেয়েছি 2,500 টাকা। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। যদি তোমরা অঙ্কটি বুঝতে পারো, তাহলে যদি তোমাদের আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে, যাতে তারা দেখে যেন উপকৃত হয়। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা এখানে শেষ করছি।